আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, বঙ্গবন্ধু শেখ হাসিনা, এই সম্পর্ক ঘিরে নানাভাবে ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে, অপপ্রচার চলছে, নানা কিছু হচ্ছে। সেই কারণেই আমি আমার সঙ্গে যুক্ত করেছি ভারতের প্রখ্যাত গবেষক, যিনি বাংলাদেশ, বাঙালি, বাঙালি সংস্কৃতি, জাতীয়তাবাদ সবকিছু নিয়েই ব্যাপকভাবে কাজ করেন, জানেন, বোঝেন এবং চর্চাও করেন। সঙ্গে আছেন অধ্যাপক গৌতম রায়। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি শুনছেন আশা করি আমাকে। হ্যাঁ, এই সেদিন বঙ্গবন্ধুর বাকশাল, বঙ্গবন্ধু একনায়কতন্ত্রী হয়ে পড়েছেন। আর 24-এর আগে জুলাই ষড়যন্ত্রের সময়কালে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে পড়েছেন। এই এই দুটি কিন্তু একই সূত্রে গাঁথা। সেদিনও যে যে ষড়যন্ত্র আমেরিকা করেছিল পাকিস্তানকে সঙ্গে নিয়ে, এবং তাতে খানিকটা চীনের মদত ছিল, আজও এই 24-এর আগে পরে সেই একই ষড়যন্ত্র ডিপ স্টেট তাদের একেবারে মানে গৃহগত ভিত্ত অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুসকে দিয়ে এই একই জিনিস তারা করেছে। এবং এই কাজে কারা ইউনুসের পক্ষে থেকেছে? এই কাজে তার পক্ষ থেকেছে পাকিস্তান পন্থী যে শক্তি, যে রাজাকার, আল বাদার, আল সাম শান্তি কমিটি, এরা, অর্থাৎ জামাত ইসলামী। এবং জামাতের পক্ষে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং গত কয়েক বছর ধরে বাংলাদেশের বুকে হয়েছে, বিশেষ করে যখন যুদ্ধাপরাধীদের বিচারের পর্বটা একের পর এক চলেছে, সাকা চৌধুরীর মতন কুখ্যাত যুদ্ধাপরাধী তার ফাঁসি হয়েছে, দেলার হোসেন সাইদিকে নিয়ে সুনির্দিষ্ট একটা জায়গায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে পৌঁছেছে। ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কের বিষয়টি বঙ্গবন্ধুর সময় থেকে কিংবা মুক্তিযুদ্ধর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতে যেমন অনেকগুলো সরকারের যাওয়া আসা ঘটেছে, আদর্শগত পার্থক্যের অর্থাৎ বিপরীতমুখী আদর্শের সরকার আসছে এবং গেছে। বাংলাদেশেও তো একইভাবে বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়ার পরে যারা দফায় দফায় ক্ষমতায় এসছিলেন, তারা তো সবাই আওয়ামী লীগের মতাদর্শের ছিলেন না, আওয়ামী লীগেরও ছিলেন না। তো এই বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত কেন ভারত বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকেই তারা তাদের বিশ্বস্ত বন্ধু হিসাবে আস্থায় নিয়েছেন? মাঝের যে সরকারগুলো ভারতে কিংবা বাংলাদেশে, তারা কেন এই সম্পর্ক ছিন্ন করতে পারেনি? এইটার ব্যাখ্যা কি? ভারতের বঙ্গবন্ধুকে বন্ধু হিসেবে নেওয়ার প্রথম এবং প্রধান কারণ তার অসাম্প্রদায়িক চেতনা, তার ধর্মনিরপেক্ষতা। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাদের মনে রাখা দরকার, 47-এর যে দেশভাগ, সেটা ঘটেছিল ধর্মের রাজনৈতিক ব্যবহারের উপর ভিত্তি করে, ধর্মীয় জাতীয়তাবাদের উপর ভিত্তি করে, অর্থাৎ মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। এই মুসলিম জাতীয়তাবাদের যে অন্তঃসার শূন্যতা, সেটা 52 মহান ভাষা আন্দোলন এবং 54-তে অবিভক্ত পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন, তাতেই তার অসারতা প্রমাণিত হয়েছে। এবং সেখানে উড্ডীয়মান হয়েছে বাঙালি জাতীয়তাবাদের কথা। বাঙালি জাতীয়তাবাদ এমন একটি বিষয় যেখানে ধর্ম কোনো প্রাসঙ্গিক ক্ষেত্র দখল করতে পারে। সেখানে ক্ষেত্র দখল করেছে কে? না ভাষা। সেখানে ক্ষেত্র দখল করেছে কে? না সংস্কৃতি। আমি যদি জন্মসূত্রে হিন্দু হই, আপনি যদি জন্মসূত্রে মুসলমান হন, আমাদের ধর্ম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। আমাদের মূল মিলনের সেতু হচ্ছে ভাষা। আপনিও বাংলায় কথা বলেন, আপনিও বাংলায় লেখেন, পড়াশোনা করেন, স্বপ্ন দেখেন। আমিও বাংলায় লিখি, কথা বলি, স্বপ্ন দেখি, কথা বলি। এই যে ভাষাগত ঐক্য, এটা একটা অদ্ভুত মার্কসের শ্রেণী চেতনার একটি নতুন আঙ্গিক তৈরি করেছে বলতে পারা যায়। যে বিহারি বা উর্দুভাষী লোকজনেরা 47-এর পর থেকে পশ্চিম পাকিস্তানের প্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে মূলত পশ্চিম পাকিস্তানের দালাল হিসেবে সেই সময়ের
পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শোষণ করে এই আজকের ইসলামাবাদ বানিয়েছে, যেভাবে ধরুন একের পর এক আহ, এই পূর্বের মানুষদের উপরে জুলুমবাজি ট্যাক্স বসিয়েছে। জিন্না সাহেব মারা যাওয়ার পরে জিন্না ফান্ড তৈরি হলো, তাতে কোটি কোটি গরিব বাঙালি তাদের থেকে একেবারে টাকা লুটপাট করলো এই পশ্চিম পাকিস্তানের শাসকরা। পূর্ব পাকিস্তানের যে মূল ফসল পাট, সেই পাট বিদেশে বিক্রি করে সেই তার অর্থ পূর্ব পাকিস্তানের মানুষদের না দিয়ে সেগুলো নিয়ে যাওয়া হলো পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে এমনিতেই একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল দেশভাগের কারণে। তার মূল কারণ হচ্ছে সেখানকার বিত্তবান হিন্দুরা, বর্ণ হিন্দুরা দেশভাগের আভাস বুঝে দীর্ঘদিনের পরিকল্পনায় তৎকালীন পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে সম্পত্তি, টাকা কড়ি এগুলি স্থানান্তরিত করছিলেন। তার ফলে একটা অর্থনৈতিক সংকট কিন্তু ঠিক 47-এর অব্যবহিত পরেই সেই সময়ের পূর্ব পাকিস্তানের মধ্যে আসে। তার পাশাপাশি পশ্চিম পাকিস্তানের ভয়াবহ অর্থনৈতিক শোষণ, সেই সঙ্গে শুরু হলো সামাজিক সাংস্কৃতিক শোষণ। তার ভিত্তিটা কি? আপনি যদি মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ বা ওই মাটির ময়না ফিল্মগুলি দেখেন, তাহলেই দেখতে পাবেন ওই আইয়ুব খান, ইয়াহিয়া খানরা যে অবৈধভাবে সেনা নিয়ন্ত্রিত সরকার পরিচালনা করেছেন, সেগুলি পরিচালনা করবার ক্ষেত্রে মানুষের সঙ্গে তাদের যে বিচ্ছিন্নতা, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের মানুষের সঙ্গে তাদের যে বিচ্ছিন্নতা, সেই ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য সেখানে এই তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাঙালি ও অবাঙালিদের মধ্যে একটা সংঘাতের পরিবেশ তৈরি করে দিলেন এবং ধর্ম ব্যতি রেখে তারা বাঙালি মুসলমানদের উপরেও চালালেন একটা ভয়ঙ্কর রকমের সামাজিক অত্যাচার। এবং ধীরে ধীরে বাঙালি সমাজ যে একটা 47-এর সময়কালের হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের যৌথ প্রভাবে যে বিভাজনের মানসিকতা তৈরি হয়েছিল, সেই বিভাজনের মানসিকতাকে দূর করে দিয়েছিল 52 মহান ভাষা আন্দোলন, 54 সাধারণ নির্বাচন বা পরবর্তীকালে নানা ধরনের রাজনৈতিক আন্দোলনগুলি। বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদ যেভাবে ধর্ম ব্যতি রেখে বাঙালি সংস্কৃতিকে, রবীন্দ্রনাথ, লালন, নজরুলের সংস্কৃতিকে বাঙালির হৃদয়ে প্রতিস্থাপিত করেছিল, তার ফলে একজন জন্মসূত্রে বাঙালি মুসলমান আর একজন জন্মসূত্রে বাঙালি হিন্দু, তাদের মধ্যে কোনো ফারাক দেখতে পাওয়া যায়নি। আপনি দেখুন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সময়ের জগন্নাথ কলেজ, সেখানকার ছাত্রছাত্রীদের কথা। এই আমি খানিকটা আগে আপনাদের একজন বিশিষ্ট অভিনেত্রী, তাঁর একটি সাক্ষাৎকার শুনছিলাম। আচার্য শহীদুল্লাহ কিভাবে তার জন্মদিনকে কেন্দ্র করে কি সুন্দর কথা তাকে বললেন যে তুমি জন্মদিন এমন ভাবেই পালন করা উচিত যাতে তুমি কিছু করবে না অথচ তোমার কে 10 জন স্মরণ করবে। এই যে মানুষগুলো, কবির চৌধুরীর মতো মানুষ, মুনির চৌধুরীর মতো মানুষ, শহীদুল্লাহ কায়সারের মতো মানুষ, তারও আগের জেনারেশন কাজী মোতাহার হোসেন, এরা আচার্য শহীদুল্লাহ, এদের প্রতি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির যে শ্রদ্ধা, বাঙালির যে ভালোবাসা, সেখানে কোনো ধর্মীয় বিভাজনের জায়গা নেই। ধরুন আচার্য শহীদুল্লাহ, তিনি তো নীতিনিষ্ঠ একজন মুসলমান ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন বা বিভিন্ন ধরনের ধর্মীয় আচার আচরণ পালন করতেন, কিন্তু তার জীবনচর্যার মধ্যে কোথাও কোনো রকম পর ধর্ম বিদ্বেষ, পর ধর্মের প্রতি বিতৃষ্ণা এগুলো দেখতে পাওয়া যায়নি। বা ধরুন সেই সময়ের যারা তরুণ কমিউনিস্ট, সর্দার ফজলুল করিম, আমরা কিছুদিন আগে তার শতবর্ষ পালন করলাম, এইসব মানুষগুলি যে লড়াই করেছিলেন, এই লড়াই থেকে বাঙালিকে বিচ্ছিন্ন করে বাঙালি সমাজকে একটা ইসলামীকরণের মধ্যে দিয়ে বিভাজিত করে কিভাবে বাঙালিকে হিন্দু মুসলমানে ভাগ করে এই আইয়ুব খানের সময় থেকে পশ্চিম পাকিস্তানের অত্যাচারে স্টিম রোলার চালানো হয়েছিল, এই উপন্যাসগুলি পড়লে আমরা খুব সহজে, বা ওই মাটির ময়না ফিল্মটি দেখলে এগুলি আমরা খুব সহজে বুঝতে পারি। ধীরে ধীরে বাঙালির মনোলোক, এই যে যুদ্ধাপরাধী পাকিস্তানপন্থী এদের এই মানসিকতা, এই মওদুদির উত্তরসূরিদের মানসিকতা, সেটা কিভাবে তৈরি হলো, এটা বোঝবার জন্য কিন্তু আমাদের ওই
ছয়ের দশকের ওই সময়টা, বিশেষ করে 64 সালে হযরতবাল ঘিরে যে দাঙ্গা, সেই দাঙ্গার বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এবং পাকিস্তানের শাসকদের যে কীর্তিকলাপ, এই কীর্তিকলাপের আর একটা বড় জায়গা ছিল কিভাবে কমিউনিস্টদের শায়েস্তা করতে পারা যায়। সেটা বিভিন্ন গল্প উপন্যাসেও আমরা দেখেছি, কমিউনিস্টদের শায়েস্তা করা ছিল তাদের বড় জায়গা। হ্যাঁ দাদা। জি, আমি যদি একটু, কারণ এই আলোচনাটি এতই গুরুত্বপূর্ণ এবং এতটাই গভীর, এটা অল্প সময়ের মধ্যে আসলে খুব বেশি বিস্তারিত যাওয়ারও সুযোগ একটু কম। আমরা যদি আবার আরো একটু একেবারেই সাধারণভাবে একটু আপনার কাছ থেকে শুনতে চাই, ধরুন ভারতে তো আমরা বুঝলাম কংগ্রেস বঙ্গবন্ধুর প্রতি কিংবা মহাত্মা ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর প্রতি আস্থাশীল ছিলেন। তো ইন্দিরা গান্ধীর বিদায়ের পরে কিংবা মাঝখানে তাদের যে ভিন্ন মতের অন্য সরকারগুলো আসলো, তারাও কেন বাংলাদেশের জিয়াউর রহমান কিংবা এরশাদ কিংবা খালেদা জিয়াকে বেশি আস্থায় না নিয়ে ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগের প্রতি কিংবা শেখ হাসিনার প্রতি কিংবা বঙ্গবন্ধুর প্রতি তাদের সেই আস্থা ব্যক্ত করেছে ভারতের অন্য রাজনৈতিক দলও, কংগ্রেস বাদে? এইটা কি বলবেন আপনি? না, এটা একটা, আপনি শেষ কথাটা বললেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় এমনকি চরম দক্ষিণপন্থী দল, তখন বিজেপি হয়নি, তখন জনসংঘ, বিজেপির উত্তরসূরি পূর্বসূরি, তারাও কিন্তু মিসেস গান্ধী সেই স্ট্যান্ডটাকে সমর্থন করেছিল, সিপিআইএম সমর্থন করেছিল, বামপন্থীরা সমর্থন করেছিল। এবার শ্রীমতী গান্ধীর যে সময়গুলিতে ছিলেন না, ধরুন 77 সালে তিনি যখন ক্ষমতাচ্যুত হলেন, তার আগেও যদি আমরা দেখি 75 সালের পর আপনি দেখবেন অনেক খবরের কাগজে ওই সেই সময় ভারতীয় হাইকমিশনার রনেন সেনের সঙ্গে খনি খন্দকার মোস্তাকের একটি ছবি আছে। এটা প্রোটোকল অনুযায়ী হয়তো করতে হয়েছে, কিন্তু এই সরকারগুলির প্রতি ভারত সরকার যে মন মানসিকতা আওয়ামী লীগ সরকারের প্রতি ছিল, সেটা ছিল না তার। ধরুন জিয়াউর রহমানের সরকার, আমি যদি ধরেই নিই যে বঙ্গবন্ধুর রিজিম শেষ হয়ে যাওয়ার পর 75-এ জিয়াউর রহমান আসার পর কেন এই জায়গাটা করলেন। আজকে ধরুন ফরাক্কা ঘিরে, আমি মনে করি না ফরাক্কা বাঁধ তৈরি করা ভারতের পক্ষে আদৌ বন্ধুসুলভ কোনো কাজ হয়েছিল। আমি সেটা সেদিনও মনে করি, এটা যদি আমার কেউ ভারত বিরোধিতা বলে মনে করেন, আমার করার কিছু নেই। কারণ একটি প্রতিবেশী দেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদীর পানি কোনো একটি দেশ গায়ের জোরে আটকে রাখতে পারে না। এটা যেমন গঙ্গার পানি ঘিরে আমার অভিমত, সেটা আমাদের তিস্তার পানি ঘিরেও আমার অভিমত, আমি আপনার এখানে একাধিকবার বলেছি। কিন্তু এই কাকমারির হুজুরকে যেভাবে বঙ্গবন্ধুর বিকল্প হিসেবে প্রতিস্থাপিত করা হয়েছিল, এর পেছনে চীনের একটা বড় ভূমিকা ছিল। এই কাকমারির হুজুর বঙ্গবন্ধু অ্যাসাসিনেটেড হওয়ার অব্যবহিত পরে তিনি ফরাক্কা লং মার্চ করলেন। এই ফরাক্কা লং মার্চ হচ্ছে বঙ্গবন্ধু শাহাদাত বরণ করবার পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ভারত বিরোধী বিদ্বেষমূলক মানসিকতা তৈরির সূতিকাগৃহ ছিল, এবং তাকে এন্টারটেন করবার ক্ষেত্রে রাজাকার পুনর্বাসনকারী জিয়াউর রহমানের ভূমিকা তো কোনো অংশে কম ছিল না। তাহলে ভারত কেন এই লোকটিকে, এই রাজাকার পুনর্বাসনকারী এই লোকটিকে এন্টারটেন করবে? কেন তার প্রতি সহৃদয় মন মানসিকতা নিয়ে চলবে? এরশাদের কথা যদি বলেন, জিয়াউর রহমান থেকে এরশাদ, এরা প্রত্যেকেই ছিলেন অবৈধ ক্ষমতা দখলকারী। ভারতবর্ষ চিরদিন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে। সুতরাং গণতন্ত্রকে সংসাজিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে মহান মুক্তিযুদ্ধের চেতনা, 30 লক্ষ শহীদের শাহাদাত বরণ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে পাকিস্তানের কাছে আবার ভেট হিসেবে পাকিস্তানের পায়ে জলাঞ্জলি দিতে চায়, ভারত কেন তাদের প্রতি সহানুভূতিশীল হবে, বা ভারত কেন তাদের প্রতি ইতিবাচক মন মানসিকতা নিয়ে চলবে? কিন্তু তাই বলে ভারত কখনোই বাংলাদেশের ওই ধরনের অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, তাদের বিরোধিতা করতে পারে, কিন্তু তা বলে ভারত কখনোই বাংলাদেশের সাধারণ মানুষের বিরোধিতা করেনি। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, মধ্যবিত্ত, বুদ্ধিজীবী, তাদের বিরোধিতা ভারত কখনো করেনি। আমদানি রপ্তানি নীতির ক্ষেত্রে ভারত কোনোদিনও কোনো রকম
এমবার্গো বাংলাদেশের প্রতি জারি করেনি। সেই জায়গাগুলোতে যাতে বাংলাদেশকে আহ, শুকিয়ে মারবো এই মানসিকতা নিয়ে ভারত কখনো চলেনি। কিন্তু পরবর্তীকালেও যখন খালেদা জিয়া ক্ষমতাসীন হয়েছেন এই এরশাদের পতনের পর, তখন যেভাবে ভারত বিরোধী চক্রান্ত খালেদা জিয়ার নেতৃত্বে, অতীতে জিয়াউর রহমানের নেতৃত্ব হয়েছে, এরশাদের নেতৃত্ব হয়েছে, তো আমার দেশের বিরোধী চক্রান্ত যদি আমার প্রতিবেশী দেশে হয়, তো সেই প্রতিবেশী দেশের সরকারের প্রতি নিশ্চিত আমার কোন রকম সহানুভূতি, ইতিবাচক মানসিকতা থাকবে না। একই ঘটনা এই প্রথমবার খালেদা জিয়া যখন সে দেশের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছিলেন, তখন একই জিনিস ঘটেছে। এবং বিশেষ করে মানবাধিকারের প্রশ্ন, যেভাবে জাহানারা ইমাম, সুফিয়া কামাল, কলিম শেরাফি, শামসুর রহমানের মতন মানুষ, তারা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছেন বলে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে। এবং জাহানারা ইমামের মতো মানুষ, যাকে শহীদ জননী বলে আমরা সবাই, এই উপমহাদেশের সবাই যার প্রতি শ্রদ্ধাশীল, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে দেশদ্রোহিতার মামলা মাথায় নিয়ে। তো সেই সরকারের প্রতি ভারত কেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলবে? আর সব থেকে বড় কথা, যেখানে নানান ভাবে আসামে যে ধরনের গন্ডগোল হয়েছে, নাগাল্যান্ডে যে ধরনের গন্ডগোল হয়েছে, মণিপুরে যে ধরনের গন্ডগোল হয়েছে, তার ভিত্তিভূমি তো এই জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এরা বাংলাদেশের মাটিতে বসে করেছে। কিন্তু শেখ হাসিনা তিনি যখন ক্ষমতাসীন হওয়ার আগেও তিনি যখন সেখানে লড়াই করছেন, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য লড়াই করছেন, তখন কিন্তু তিনি কখনোই এই ধরনের ভারত বিরোধী কার্যকলাপের প্রতি কোনো রকম ইতিবাচক মানসিকতা নিয়ে চলেননি। এই ইতিবাচক মানসিকতা নিয়ে তিনি যদি সেই সময় চলতেন, তাহলে তিনি অনেক আগেই হয়তো সে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারতেন। ইতিবাচক মানসিকতা নিয়ে চলে তিনি যদি পাকিস্তান পন্থীদের সঙ্গে একটা সমঝোতা করে চলতেন, তাহলে তিনি অনেক আগেই হয়তো রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসীন হতে পারতেন। এই পাকিস্তান পন্থীদের মূল জায়গাটা তো হচ্ছে ভারত বিরোধিতা। সেই ভারত বিরোধিতার জায়গাটিকে শেখ হাসিনা কখনো সমর্থন করেন না। এবং তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের চেতনার বিপক্ষের লোকেদের সঙ্গে সংযোগের ফলে যে তিস্তার পানি চুক্তি সম্পাদিত করতে ভেটো প্রয়োগ, তারপরেও শেখ হাসিনাকে চীন প্রস্তাব দিয়েছিল একটা, শেখ হাসিনা নিজে আমাকে বলেছেন 3,500 কোটি টাকার একটা প্রকল্প তারা দিতে চেয়েছিল, যাতে এই তিস্তার বিষয়টিকে ওভারকাম করতে পারা যায়। কিন্তু শেখ হাসিনা নিজে আমাকে বলেছেন, আমার প্রতিবেশী দেশ অখুশি হবে এমন কোনো কাজ আমি করব না। যদিও আমি আমি এই এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বললেন। আমি যদি আপনার কাছ থেকে আরো একটু ছোট করে শুনতে চাই যে এই যে 2024-এর 5ই আগস্টের পর থেকে ডক্টর ইউনূস যেভাবে বিশ্বের একজন অন্যতম এই অঞ্চলের মনে করা হচ্ছিল যে ক্ষমতাধর ব্যক্তি, তাকে বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রহ থেকে তাকে বসানো হয়েছে, তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের সময়ও এবং আওয়ামী লীগের এত বিপর্যয়, শেখ হাসিনার এত বিপর্যয়ের পরেও ইউনূস কিংবা বাংলাদেশের ভারত বিরোধী যারা, তারা কেন ভারতের সরকার কিংবা বিরোধী দল বা কি বলা যায়, সর্বদল মতের সবার মন থেকে কেন শেখ হাসিনাকে মুছে ফেলতে বা বিয়োগ করতে পারলেন না? এত কিছুর পরেও তারা কেন, ভারত কেন দলমত নির্বিশেষে শেখ হাসিনাকেই তাদের সবচেয়ে আস্থার বলে মনে করছেন? এইটার ছোট ব্যাখ্যা কি? অত্যন্ত যুক্তিযুক্ত প্রশ্ন বিষয়টা। আসলে এই যে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস, এই যে নোবেল পুরস্কার, আচ্ছা আজ পর্যন্ত যারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, মাদার টেরেসা থেকে শুরু করে যারা পেয়েছেন, তারা কেউ ক্ষমতার রাজনীতিতে এইভাবে একটা ভিখিরির মতন আচরণ করেছেন? কেউ করেননি। প্রত্যক্ষ রাজনীতির, ক্ষমতা দখলের রাজনীতির থেকে তারা শতহস্ত দূরে থেকেছেন। আচ্ছা, এই ইউনূস কি? হিলারি ক্লিন্টনের সঙ্গে তার কি বন্ধুত্ব? হিলারি ক্লিন্টনের যে এনজিও, সেই এনজিও তিনি কত কোটি টাকা, কত বিলিয়ন তিনি মার্কিন ডলার দিয়েছেন। সুতরাং এই জায়গা থেকে খুব বুঝতে পারা যাচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করবার যে চেষ্টা একেবারে 75 সালের 15ই আগস্ট থেকে নতুন করে চালু হয়েছিল একটা উদ্যমে, সেই চেষ্টা অবশ্যই 72 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু
যেদিন মানে ঢাকায় ফিরে এলেন সেদিন থেকেই নতুন করে চলেছে, যার পরিণতি জাল বাসন্তী, যার পরিণতি ৭৪-এর দুর্ভিক্ষ, যার পরিণতি শেখ কামাল শেখ জামালদের সম্বন্ধে নানান ধরনের মিথ্যাচার, বাকশাল ঘিরে মিথ্যাচার ইত্যাদি ইত্যাদি। এই প্রক্রিয়াটাই ছিল কেবলমাত্র পাকিস্তান ভাঙবার দুঃখকে মেরামত নয়, ভারতকে কি করে ডিস্টার্ব করা যায়। এবং এই যে ইউনূস, এই তারেক জিয়া, জামাত ইসলাম, প্রত্যেকের মূল লক্ষ্য তো হচ্ছে ভারতকে কি করে ডিস্টার্ব করা যায় এবং কি করে ভারতটাকে আমেরিকার অগাধ মেঘাভূমিতে পরিণত করতে পারা যায়। সুতরাং এই জায়গার এই যাদের মূল মানসিকতা, সেই লোকগুলোর যিনি শত্রু, সেই গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, তিনি তো আমাদের প্রত্যেকটি ভারতবাসীর প্রাণ। আমরা নিজের চোখের মনির মতো তাকে আমরা রক্ষা করব এবং তাকে গণতন্ত্রের মানসকন্যা হিসেবে আন্তর্জাতিক দুনিয়ায় প্রতিষ্ঠিত করবার যে উপক্রম দীর্ঘদিন ধরে চলেছে, তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। এবং তাকে ঘিরে যে মিথ্যাচার, সেই মিথ্যার জালগুলি তো আপনি দেখেছেন। এই কয়েকদিন আগে তিনি যে বক্তৃতা করেছেন, দিল্লি থেকে ভার্চুয়াল বক্তৃতা করেছেন, সেই ভার্চুয়াল বক্তৃতার পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছে এবং সেই বক্তৃতাকে বন্ধ করবার জন্য তারেক জিয়া তো কম লবি, কম অর্থ বিনিয়োগ করেননি, কিন্তু কোনোভাবেই তিনি ফুলফিল হতে পারলেন না, কোনোভাবেই তিনি কৃতকার্য হতে পারলেন না। তো সেই জায়গা থেকে আমরা একজন ভারত প্রেমীকে, মানবতা প্রেমীকে, গণতন্ত্র প্রেমীকে, ধর্মনিরপেক্ষতার উপাসককেই তার প্রতি আমাদের আস্থা থাকবে। জি, আমার একদম শেষ প্রশ্ন এটা। অবশ্য প্রশ্নগুলো একই, আলোচনার কেন্দ্রগুলো একই জায়গায় যাচ্ছে, কিন্তু তারপরেও আরেকটু স্পেসিফিক করে আপনার কাছ থেকে শুনে শেষ করব যে গেল ডক্টর ইউনূসের সরকারও পারল না ভারতের সাথে সেই অর্থে বন্ধুত্ব অর্জন করতে, তারা বা শেখ হাসিনাকে তাদের ভেতর থেকে, অন্তর থেকে ছোটাতে ব্যর্থ হলেন। আচ্ছা, তারেক রহমান আসলেন ক্ষমতায় 5 মাসের মতো হলো। তিনি ভোটের দিনও ভারত সরকারের নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রীর অভিনন্দন পেলেন, যেদিন ক্ষমতা নিয়েছেন সেদিন আমন্ত্রণ পেলেন। তারপরে এই সরকার এই 5 মাসেও এখন আপাত দৃষ্টিতে মনে হলো ভারত সরকারের সেই অর্থে আস্থা অর্জন করতে পারলেন না, কিংবা ওই ডক্টর ইউনূসের মতোই এই 5 মাস চেষ্টার পরেও ভারত কিংবা ভারতের শুধু সরকারি দল না, বিরোধী দল বা কারো কাছ থেকেই শেখ হাসিনাকে মুছে ফেলতে পারলেন না। বহু রকম চেষ্টা 5 মাসেও হলো। এই ব্যর্থতার দায় কি শেখ হাসিনার, নাকি তারেক রহমান সরকারের, নাকি বাংলাদেশের যারা ভারত বিদ্বেষী তাদের? এইটা কি বলবেন আপনি? মানে এটা তো শেখ হাসিনার সাফল্য যে গোটা রাষ্ট্রযন্ত্র, একটা অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী রাষ্ট্রযন্ত্র, তারা চেষ্টা করেও ভারতবাসীর কাছ থেকে, ভারত সরকারের কাছ থেকে এবং আন্তর্জাতিক দুনিয়ার কাছ থেকে শেখ হাসিনাকে মুছে ফেলতে পারছেন না, বরঞ্চ আরো প্রবল পরাক্রমে রাজনীতির অঙ্গনে শেখ হাসিনার আগমন বার্তা, বিজয় বার্তা ধ্বনিত হচ্ছে। আর আপনি এই যে নরেন্দ্র মোদীজির অভিনন্দন ইত্যাদির কথা বলেন, এটা প্রোটোকল, এটা এটা বিশেষ কিছু যায় আসে না, এটা এটা একটা না, নিয়মতান্ত্রিক ব্যাপার। তো শেখ হাসিনার যে সাফল্যের কথা বললেন, এর বিপরীতেই তো তারেক রহমানের কিংবা এই সরকারের কিংবা বাংলাদেশের এখন যারা ডক্টর ইউনূস গঙের যারা আছেন সবাই মিলে, অর্থাৎ ভারত বিদ্বেষী যে অংশটা, তাদের কি ব্যর্থতা কিনা? অবশ্যই অবশ্যই ব্যর্থতা। তাহলে সেইটার দায় কি ভারতের নাকি শেখ হাসিনার, যে তারা যে ব্যর্থ হলেন বা হচ্ছেন, সেই দায় কার হবে? সেই দায়িত্ব তারেকের পালক পিতা ইউনূসের, সেই দায়িত্ব ইউনূসের পালক পিতা ডিপ স্টেটের। সেটা ভারতের কেন হতে যাবে বা শেখ হাসিনার কেন হতে যাবে? কিন্তু তাইলে ভারতের বিরুদ্ধে এখনো কেন এরকম একটা অবস্থান? ভারত বিদ্বেষী, উস্কানিমূলক তৎপরতা, এমনকি জঙ্গিদেরকে ব্যবহার করে, আল কায়দার কে বাংলাদেশে ব্যবহার করে ভারতকে ঝুঁকিপূর্ণ করার রিপোর্ট তো 2 দিন আগেই জাতিসংঘই দিল। এইটা কেন তারা, ভারত বিদ্বেষীরা কেন নিজেদের ব্যর্থতাকে নিজেরা বুঝতে পারছে না? একদম শেষ কথা এটা। এই যে গোটা বিরোধী আন্দোলনের নামে অরাজকতা, এই গোটা ব্যাপারটাই তো জঙ্গি আন্দোলন ছিল, গোটা বিষয়টাই তো জঙ্গি তৎপরতা।
এই জঙ্গি তৎপরতা তো ধরুন মমতার দলের লোকেরাও বাংলাদেশে বসে করেছে। সেই সময় ক্ষমতায় থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারত সরকারকে এই ইমরান সাহেব মমতার দলের রাজ্যসভার সদস্য ছিলেন, তার সম্পর্কে চিঠিও লিখেছিলেন। এই আন্তর্জাতিক ইসলামীয় মৌলবাদী শক্তি তারা শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহানুভূতিশীল, তাদের অর্থনৈতিক, সামাজিক, শারীরিক, মানসিক নিরাপত্তার প্রশ্নে অত্যন্ত যত্নবান, এই জায়গাগুলো তো তারা মানতে পারে না। ফলে এই গোটা যে 24, যেটাকে 24 বিপ্লব ইত্যাদি ইত্যাদি বলা হয়, এটা তো সামগ্রিকভাবে একটা জঙ্গি কর্মকাণ্ড, একটা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, এবং এই সন্ত্রাসবাদের নায়ক হচ্ছে ইউনূস আর তারেক। তাই এই